চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি আবৃত্তি শিল্পী ও উপস্থাপক শাকিলা মতিন মৃদুলার কাছে। আপু আবারও ফিরে এলাম আপনার কাছে। শুরুতে যেটা বলছিলাম, উপস্থাপনা করছেন, আবৃত্তি করছেন এবং কোনোটাই আসলে নতুন না, অনেক বছর ধরে আপনি এই জগতের সাথে সংযুক্ত আছেন। একটা পারিবারিক আবহেও আপনি সংস্কৃতির চর্চা পেয়েছেন, সেখান থেকে এখন পর্যন্ত আসা নিশ্চয়ই অনেক গল্প আছে। আবৃত্তি এবং উপস্থাপনা এটাকে আমি বলবো যে ছোটবেলা থেকে আমি গিটার শিখতাম, গান শিখতাম, যেটা হয় কালচারাল পরিবারগুলোতে সব কিছুই শেখানো হয়, তো সেটা শিখেছি। তবে আবৃত্তি এবং উপস্থাপনাটাকে আমি পেশা হিসেবে একেবারে পুরো দমে নিয়েছি, কিন্তু খুব বেশি হলে 2-3 বছর। আমি একেবারেই ভিন্ন একটা জগতেই ছিলাম। আমি রিসার্চে এবং অ্যাডভোকেসি সেক্টরে আমি কাজ করতাম বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থায়। সেখানে বিভিন্ন দেশের প্রত্যন্ত অঞ্চলে আমি গবেষণা কাজে ঘুরেছি। 2 থেকে 3 বছর হলো আমি ফুল টাইম সেই কাজটা থেকে সরে এসে কাজ করছি এখন আমি এই জগতে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি মাস্টার্স করেছি আন্তর্জাতিক সম্পর্কে, এবং তারপরেও আমি আরেকটা মাস্টার্স করতে গিয়েছিলাম সুইডেনে, গোথেনবার্গ ইউনিভার্সিটিতে আমি আরেকটা মাস্টার্স করেছি সোশ্যাল ওয়ার্কে। এবং তখনও আমি ছোটবেলা থেকেই টেলিভিশন কাজ করতাম। বাংলাদেশ টেলিভিশনে আমি কাজ করছি 3.5 বছর বয়স থেকে। এই যে কাজ করেছেন, আমরা তো আপনাকে পর্দায় উপস্থাপনা করতে দেখি বা মঞ্চে আবৃত্তি করতে দেখি, টেলিভিশনে দেখি, শুধু আপনাকে এটুকুতেই আমরা হয়তো বা অনেকে জানতাম। পেছনের যে আরো গল্প আছে এটা বেশিরভাগ মানুষের কাছে আসলে অজানা। তো আপু আমরা কিছুক্ষণ পরে গল্পে আসবো, তবে তার আগে আপনাকে পেলে 2 লাইন কবিতা না শুনলে আসলে আড্ডাটা জমবে না, এবং সকালটাকে আরেকটু সুন্দর করতে পারে সুন্দর কথামালার কবিতার মাধ্যমে। কোন কবিতা শোনাবেন? যেহেতু কথা প্রসঙ্গে স্মৃতিতেই ফিরে গেলাম যে কিভাবে শুরু হয়েছিল, আসলে সবাই যেটা আপনারা বলছেন যে আবৃত্তি এবং উপস্থাপনার পেশার বাইরেও যে আমার একটা পেশা ছিল এবং সেটাও জানা ছিল না, স্মৃতিতে চলে গেলাম। তাই স্মৃতি নিয়েই আমি হাসান হাফিজুর রহমানের একটা কবিতার কিছু অংশ আবৃত্তি করছি। শুনে ফেলি। স্মৃতি কি সহজিয়া গান, হৃদয়ের শুয়ে থাকা আতুল অনুভব, হঠাৎ লাফিয়ে কখনো বিদ্যুৎ হয়ে যায়। কিংবা স্মৃতি কি নীলবর্ণ পাখি কোনো, দীঘল পুচ্ছ শোভিত হরবোলা, যখন তখন যাকে ঢেউ বলা আদর মাখাই। কি জানি কি হবে স্মৃতি, বহুদিন তাকে আর ডেকেও পাই না। আমার বুকের ভেতর এখন কেবলই হাহাকার, এবং হৃৎপিণ্ড যেন এক প্রবল পালক পোড়া পাখি। থেকে থেকে শুধু নির্মম চিৎকারে ওঠে ডেকে, মুনির মুনির। জহির, রায়হান, আত্মার সঙ্গীরা আমার, তোরা সব কোথায় পালালি? তারপর আরো কাঁদে, মশিউর রহমান, মশিউর রহমান। আমার সমস্ত হাহাকার জোড়া সে পালক পোড়া পাখি। কখনো বলে না আর, বউ কথা কও, বউ কথা কও। এই যদি স্মৃতি হয়, তবে স্মৃতি কিছু অবর্হিত নাও আমার হৃদয়ে এখন। অল্প একটু পড়বো বলে পুরোটাই পড়ে ফেললাম। আমরা টের পাইনি যে আপনি পুরোটা পড়ে ফেলেছেন। এই যে দর্শককেও ফাঁকি দেওয়া যায়, দর্শককেও অনেক সময় এমনটাই মুগ্ধ করে ফেলা যায় যে তারা টেরও পায় না পুরো কবিতা পড়া হয়ে গেছে, অনেকটা সময় পেরিয়ে গেছে। এই যে মন্ত্রমুগ্ধকর পরিবেশনা আয়ত্ত করা, এটা আয়ত্ত করতে পেরেছেন কবে? আপনার কি মনে হয় কবে থেকে মনে হয়েছে যে না আমি সত্যিই আবৃত্তি করতে শিখেছি? আবৃত্তি যাত্রাটা আমার শুরু একেবারেই পারিবারিকভাবে। আমার নানু গুলরুখ মহল সিরাজি, মহাকবি ইসমাইল হোসেন সিরাজির নাতনি তিনি। তার কাছে আমার ছোট খালা সাধনা মহল, আমার মেজো খালা শেরিন মহল, আমার মা বাবা যাদের কথা না বললেই নয়, নাজনীন মহল এবং আব্দুল মতিন, তাদের কাছে বাড়িতেই আমার হাতে খড়ি। আমার ছোট ফুপু, শামীম ফুপু, আমার ছোট চাচা, তারা প্রত্যেকেই কিন্তু সংস্কৃতি জগতে জড়িত। অত ডিটেইলে না যাই, কিন্তু তাদের উৎসাহে আমার আবৃত্তি শুরু। এবং আমি মঞ্চে কাজ করতাম, বিভিন্ন প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করতাম। ধীরে ধীরে আমি বাংলাদেশ টেলিভিশনে আমার পথ চলা শুরু হলো, এবং বাংলাদেশ টেলিভিশনে স্বাভাবিকভাবেই আমার পরিবারের 2 জন সদস্য, আমার নানা ভাই আসফুদ্দৌলা রেজা
একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, এবং মহাকবি ইসমাইল হোসেন সিরাজি, তাদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান হতো। তো সেই সময়ে আমার যাতায়াতটা শুরু হয়, এবং আমার মেজো খালাও ছিলেন বাংলাদেশ টেলিভিশনে। সব কিছু মিলিয়ে একেবারে পারিবারিক একটা পরিবেশ ছিল টেলিভিশনে। 3.5 বছর বয়স থেকেই যাতায়াত শুরু। পরবর্তীতে আমি সত্যিই ধন্য যে আমি গুরু হিসেবে এমন দুজনকে পেয়েছি যে তাদের কাছ থেকে আমি শুধু আবৃত্তি নয়, আমি তাদের কাছ থেকে পরিমিতি বোধ, তাদের কাছ থেকে চাওয়াকে কি করে একটা সংযমের ভেতরে রাখা যায়, অনেক কিছু আমি শিখেছি। তারা হচ্ছেন কাজী আরিফ প্রয়াত এবং প্রজ্ঞা লাবণী। এই দুজনকে আমি পেয়েছি, এবং তাদের অনুপ্রেরণা এবং তাদের ধমকেই বলা চলে যে আমি সংগঠনে যুক্ত হয়েছিলাম, মুক্তকণ্ঠ আবৃত্তি একাডেমি। তখন আমি ইন্টারমিডিয়েট মাত্র পাশ করেছি, তখনই আমি সাংগঠনিকভাবে ইনভলভ ছিলাম। পরবর্তীতে প্রচুর কাজ করেছি মঞ্চে, এবং আমি একটা বেসরকারি চ্যানেলে প্রায় 15-12 বছর আমি একটা অনুষ্ঠান করেছি, শুভ সন্ধ্যা, ওদের নিয়মিত একটা অনুষ্ঠান। তো এগুলো করার ফাঁকে আমি চাকরিও করতাম, একদম পুরো দমে আমি চাকরি পুরো যে করতাম। গল্পটা শুনছিলাম, এই জায়গাটা একজন সদস্যের কথা বাদ পড়ে গেছে, জীবন সঙ্গীর কথা। তিনি আপনার এই সংস্কৃতি চর্চাটাকে আরো কিভাবে অলংকৃত করেছেন, বা তার ভূমিকা কি ছিল, বা তিনি কিভাবে আপনার পাশে থেকেছেন? বাদ পড়েনি, জার্নিটা তো পড়েনি। শুরুতে বলেছি। মানে আমার বিয়েটা তো হয়েছে জার্নির মানে অনেক পরে, তাহলে সে ধীরে ধীরে আসবে। কিন্তু আমি বলবো যে জার্নিতে সে আর যখন আমি সরি এভাবে বলার জন্য, না, কিন্তু না, না, না। এই ব্যাপার থাকে না অনেকে, যে না থাক পার্টনারের ব্যাপারটা একটু লাজুক ভাবে অনেকেই হয়তোবা একটু লুকিয়ে চলেন। না, 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 আমি বলবো যে আমার স্বামী, আমার যে এই যে পারিবারিক যে আমার একটা ধারাবাহিকতাটা ছিল পরিবারে, উৎসাহ এবং উদ্দীপনার, সেই উৎসাহ উদ্দীপনার ক্ষেত্রে ভাটা তিনি দেননি। তিনি নিজেও সংস্কৃতিমনা মানুষ এবং সংস্কৃতিরই মানুষ তিনি। ঠিক আছে, এই যে যুগল জীবন, যুগল জীবনের সাথে আপনার কথার জীবন এবং সাধনার জীবন বলা যায়, সেই জীবন নিয়ে আরো অনেক গল্প শুনবো। এই পর্যায়ে আরো একটা কবিতা শুনবো ছোট্ট করে। কোন কবিতা শোনাবেন? আমার খুব প্রিয় একটা কবিতা, সেটাই পড়ছি। শুনে ফেলি। একটা সময় তো চাকরিতে এত বেশি ব্যস্ত থাকতাম এবং প্রচুর ঢাকার বাইরে যেতে হতো। এখন সে ব্যস্ততাটা বাস্তবতার কারণেই কমে গেছে, কমিয়ে ফেলতে আমি বাধ্য হয়েছি। তো এখন একাকী বসে কিছু কবিতা আছে যে আমার ভীষণ পড়তে ভালো লাগে, সেরকমই একটা কবিতা পড়ছি। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ভালো থেকো। ভালো থেকো যে আছো যেখানে, দূরে ও কাছে। ভালো থেকো, হাত রেখো পরিচিত এবং অপরিচিত সব হাতের ওপরে। ভেবে দেখো যে আশা করনি তাও জমা হয়ে আছে বাহিরে ও ঘরে। সহসা ফুরালে কলরব তাকে ডেকো, যাকে ডাকনামে ডাকা যায়। যা কিছু শেখার থাকে প্রণয়ে বিচ্ছেদে বেদনায়, তাই শেখো। ভালো থেকো। খুব সুন্দর। শেষের লাইনটার আগে যে লাইনটা আপনি পড়লেন, আমি ভুলেও গেলাম অলরেডি। যাকে ডাকনামে ডাকা যায়, যা কিছু শেখার থাকে প্রণয়ে বিচ্ছেদে বেদনায়, তার আগের লাইনটা সহসা ফুরালে কলরব তাকে ডেকো। এবং সত্যিই কিন্তু জীবনে একটা সময় আসে যখন সম্ভাবনা থাকে জীবনে, তখন কিন্তু প্রচুর কলরব থাকে, আশেপাশে প্রচুর মানুষ থাকে, কিন্তু ওই যে বলে না যে দুঃসময় নেয় না মানুষ, এবং সেই দুঃসময়েই কিন্তু যাকে আপনি ডাকনামে ডাকতে পারবেন, যাকে খুব ভালোবেসে ডাকতে পারবেন, সেই মানুষটা থাকে। এবং একই সাথে আপনার কথা শুনছি এবং আমি লাইনটা মুখস্থ করছি, সহসা ফুরলে কলরব তাকে ডেকো। হ্যাঁ, অনুষ্ঠানের শেষে বোধহয় আমি কবিতাটা আপনার কাছ থেকে সংগ্রহ করে নিয়ে যাব, যাতে সবসময় মনে রাখা যায়, আত্মস্থ করা যায়। কবিতা থেকে আমরা এবার আরেকটু অন্য প্রসঙ্গে যেতে চাই। আপনি একজন উপস্থাপক, কবিতার বাচনভঙ্গি একরকম, উপস্থাপনার বাচনভঙ্গিটা আরেক রকম। এবং যেহেতু আপনি অনেক বছর ধরে এই দুই জগতেই চলছেন সমানভাবে, আপনার কাছে জানতে চাই প্রজন্মের ব্যবধান এই জায়গাটায় আপনাকে কিভাবে প্রভাবিত করছে? আমার উপর কোনো প্রভাব কখনো ফেলতে পারেনি। মানে আমি যা আমি সব সময় তাই ছিলাম।
আমার আর যেটা বললাম, আমি শুরুতেই যেটা বলেছি, আবৃত্তি উপস্থাপনা, এই দুটো জগতের বাইরেও আমার আরও একটা জগৎ ছিল। আমি একেবারে ফুল টাইম চাকরি করতাম, গবেষক হিসেবে কাজ করেছি, প্রোগ্রাম ম্যানেজার হিসেবে, এবং প্রত্যেকটা সেক্টরেই কোনো সেক্টরের সাথে আমার প্রভাব ফেলতে পারতো না। বেশিরভাগ ধারণা মানুষের যে যারা আবৃত্তি করে তারা অনেক সুন্দর করে ধীরে কথা বলে এবং প্রত্যেকটা শব্দ খুব গভীর কঠিন শব্দ দিয়ে কথা বলে। আমি কিন্তু খুব দ্রুত কথা বলছি, আমি খুব ন্যাচারালি কথা বলছি, সাবলীলভাবে বলছি আমি কথা বলছি। সুতরাং আবৃত্তির জগৎ, উপস্থাপনার জগতে আমাকে কোনো সমস্যা ফেলেনি। আর আমি যখন উপস্থাপনা শুরু করেছি এবং এখনও কিন্তু আমি উপস্থাপনা করছি, আমার কাছে সবসময় যেটা মনে হয়েছে এক একজনের এক এক স্টাইল, যার যেটা ভালো লাগবে। কারো যদি মনে হয় যে সে এইভাবে উপস্থাপনা করতে পছন্দ করে কিংবা এই পোশাকে উপস্থাপনা করতে, স্বকীয়তার একটা ব্যাপার থাকে, সেটাই। আমি আমার স্বকীয়তা নিয়ে ছিলাম, আছি সব সময়। উপরআল্লাহর কাছে আমার চাওয়া আমি যেন আমার স্বকীয়তা নিয়েই বিদায় নিতে পারি পৃথিবী থেকে। আপা উপস্থাপনা করেছেন, আবৃত্তি করছেন, সেই সাথে আপনি বহুজাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথেও কাজ করেছেন, মাঠে একেবারে তৃণমূল পর্যায়ে কাজের অভিজ্ঞতা আপনার অনেক আছে। সব কিছুকে একসাথে করে, সমন্বয় করে আপনার কি ভবিষ্যতে নির্দেশনায় আসার ইচ্ছে আছে কিনা বা পরিচালনায় আসার ইচ্ছে আছে কিনা? এই ইচ্ছাটা আমার কোনোদিনই ছিল না, নাই। এবং সত্যি কথা কি, আমি এখন ভবিষ্যৎ পরিকল্পনা বলে কোনো কিছুকে বিশ্বাস করি না। এটা আগে থেকেই করতেন না, নাকি ইদানিং করছেন না? আমি খুব বেশি ভবিষ্যৎ পরিকল্পনা করে জীবনেও কাজ করিনি। যখন যেই পরিস্থিতি হয়েছে, যখন যে কাজটা আমার মনে হয়েছে যে এখন এই কাজটা করা দরকার, আমি সেই কাজটা করেছি। আর এখন তো একেবারেই আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি না, কারণ ভবিষ্যৎ বলে কিছু আছে এটা আমি বিশ্বাস, মানে আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে যে বেঁচে আছি এটাই অনেক। তবু আশায় বুক বাঁধতে হয়, আশা নিয়ে চলতে হয়। বর্তমানে ব্যস্ততাকে নিয়ে যাচ্ছে এবং এই ব্যস্ততাকে নিয়ে নিজেকে আগামী দু তিন মাস পরের কথাও যদি বলি, এরকম কোনো বিশেষ পরিকল্পনা আছে কিনা যেটা আমাদের দর্শকদের সাথে ভাগাভাগি করা যায়? আমি আবৃত্তি নিয়ে সিরিয়াস হয়েছি খুব, মানে সর্বোচ্চ 1 বছর কি 2 বছর হবে, সত্যি কথা। আমার কখনো কোনো ফেসবুকে আলাদা আবৃত্তির কোনো ইউটিউব চ্যানেল বা এরকম কিছু আমার কখনোই ছিল না। ওগুলো তো আসলে মনোযোগ দেওয়ার আমি সময় পেতাম না, সত্যি কথা, বুঝি ব্যস্ততা। তো এখন আমি আবৃত্তি নিয়ে মনোযোগী হয়েছি এবং আমি আবৃত্তি নিয়েই আমার যা কিছু সেটা আমি আরও প্রজন্মের কাছে কিছু ছোট শিশুদেরকে শিখিয়েছি, তাদেরকে সাথে নিয়ে আমি কিছু আবৃত্তি ভিডিও এবং অডিও এর মধ্যেই করছি, সামনে আরও করার ইচ্ছে আছে। শুভকামনা থাকবে আপা আপনার জন্য। অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছে, আপনার একটি কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানটা শেষ করব, তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 963203 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন সাংবাদিক পিজে ও রোরকের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, সবাই পৃথিবীকে বাঁচানোর জন্য কাজ করতে চায়, কিন্তু কেউ তার মাকে রান্নার কাজে সহযোগিতা করতে চায় না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে আবৃত্তি। আমি তারাপদ রায়ের আনন্দের কথা, এবং এই কবিতাটাও আমার ভীষণ প্রিয় কবিতার একটা। শুনে ফেলি। আনন্দের কথা এই যে, যাদের আসার কথা ছিল তারা কেউ আসেনি, যাদের যাওয়ার কথা ছিল তারা সবাই চলে গেছে। আনন্দের কথা এই যে, একা একা হয়ে গেলে যত খারাপ লাগবে ভেবেছিলাম তা তো লাগছে না, বরং এই যে কয়েকটি চড়াই নিজেদের মধ্যে চেঁচামেচি করছে, ঘরের ছাদে মসৃণ হেঁটে যাচ্ছে একটা দুধসাদা টিকটিকি, ঘড়ির কাঁটা এগোচ্ছে টিকটিক করে। কতকাল এসব খেয়াল করিনি, এখন এমন আপন লাগছে এইসব। আনন্দের কথা এই যে, যারা যাবার গেছে, যারা আসার আসেনি।